হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো ডব্লিউপি মেন্স এক্সাম এবং আবগারি যে মেন্স আছে আসন্ন, সেই দুটো এক্সামকে টার্গেট করে এবং আসন্ন কলকাতা পুলিশ এসআই এক্সাম আছে, পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এই ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে অনেক প্রশ্নই কমন আসছে, তোমরা ক্লাসগুলো করো। আশা করি আসন্ন এক্সামগুলোতে তোমাদের অনেকটাই হেল্প হবে। পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতিতে তোমাদের এই স্পেশাল ক্লাসগুলো করানো হচ্ছে। এটা 37 নম্বর সেট, এর আগে 36খানা সেট অলরেডি কমপ্লিট আছে। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি বা প্লে লিস্টে গিয়ে তোমরা চেক আউট করে ক্লাসগুলো অবশ্যই তোমরা করে নেবে। এছাড়া যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমার বাংলা ভার্সানে যে লুসিয়েন্ট ক্লাস করাচ্ছি সেই ক্লাসগুলো অবশ্যই করবে, কারণ লুসিয়েন্ট একটা গুরুত্বপূর্ণ বই, সেই বইয়ের চ্যাপ্টার অনুযায়ী তোমাদের আমি করাচ্ছি। সেই ক্লাসগুলো করো, আশা করি এক্সামে অনেক প্রশ্ন ওখান থেকেও কমন আসছে। চলো তাহলে শুরু করি আজকে 37 নম্বর সেটটা। 37 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখে নেব। 37 নম্বর সেটের প্রথম প্রশ্ন বলছে, সেনাপ্রধান বিপিন রাওয়াত যে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন তার নাম কি? তোমাদের এটা পুরো রিসেন্ট ঘটনা। এই রিসেন্ট টপিক থেকে তোমাদের একটা এক্সামের প্রশ্ন থাকবে আসন্ন এক্সামগুলোতে, এবং এই প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই আমি কোশ্চেনটা তোমাদের আমি দিয়েছি। তাহলে এটা রাইট আনসার কি হবে বলো? M116V7, M117V5, M18V5, M116V7। তাহলে রাইট আনসার কি হবে? M117V5। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ভালো করে নামটা কিন্তু মনে রাখবে, ওকে? এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই একটা তোমরা পাবে। এবার আমরা জেনে নেব এই সদ্য প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত সম্পর্কে। তোমাদের আমি ডিটেলসে পোস্ট করে দিয়েছি আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে, যারা দেখোনি ওখানে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই পেজে যেয়ে তোমরা ফলো করতে পারো। সেখানে তোমাদের ইনফরমেশনগুলো অবশ্যই আপডেট করা হয়। দেখে নাও এখানে জেনারেল বিপিন রাওয়াত সম্পর্কে। এনার জন্ম 16ই মার্চ 1958-তে। সেনায় যোগদান করেছিলেন 1978 সালে ডিসেম্বরে। পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান ছিলেন 2016 সালের জানুয়ারিতে। সহকারী সেনাপ্রধান ছিলেন 2016 সেপ্টেম্বরে। সেনাপ্রধান হিসেবে যোগদান করেছেন 2016 ডিসেম্বরে। সেনা সর্বাধিনায়ক হিসাবে যোগদান করেছেন 2020 1 জানুয়ারি। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্নটা কিন্তু বেশি আসতে পারে। আর প্রয়াণ হয়েছেন 8ই ডিসেম্বর 2021-এ, ওকে? তাহলে তোমরা বুঝতে পারলে টোটাল ইনফরমেশনটা দিলাম। এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমরা অবশ্যই এক্সামে তোমরা দেখতে পাবে। এবার আমরা দেখে নেব এই যে হেলিকপ্টারটা M117V5 এটা সম্পর্কে এবং টোটাল এই দুর্ঘটনা সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমেই আমরা তোমাদের একটা ইনফরমেশান দিই। তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়লো সেনার এই কাপ্টারটা, মানে হেলিকপ্টারটা ভেঙে পড়েছে কোথায়? তামিলনাড়ুর কুন্নুরে। জায়গার নামটা কিন্তু ভালো করে মনে রাখবে। চিফ অফ ডিফেন্স স্টাফ মানে CDS কে ছিলেন? না বিপিন রাওয়াত ছিলেন, তথা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। সর্বমোট 14 জন এই কাপ্টারের ভেতর ছিল, সেখানে তার স্ত্রীও ছিলেন। মধুলিকা হচ্ছে বিপিন রাওয়াতের স্ত্রী। এখানে দেখো একটু ভুল হয়েছে, এটা 8 হবে। বুধবার 8/12/2021 বেলা 12টা 40 নাগাদ কুন্নুরের একটি চা বাগানের ওপর দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে M117V5 কাপ্টারটি। এটা কিন্তু জেনে রাখবে 8 তারিখে, 8/12/2021, অর্থাৎ আগামীকালই। বোঝা গেল? তাহলে জায়গার নামটা কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে। এবার দেখো যে ভেঙে পড়েছে যে কাপ্টারটা M117V5 সেটা কিন্তু রাশিয়ার তৈরি। এই ইনফরমেশনটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর একটা ইনফরমেশান তোমাদের জন্য দেবো আমি। এই V5 মানে M117V5 যে হেলিকপ্টারটি আছে সেটা পূর্বতন সংস্করণ হচ্ছে MI8। এইটা থেকে দেখবে অনেক এক্সামে প্রশ্ন আসবে, বিশেষ করে সেন্ট্রালের এক্সামগুলো যারা দেবে দেখবে একটু অ্যাডভান্স প্রশ্ন এখান থেকে হবে যে কারই পূর্বতন সংস্করণ এইটা। মানে এই যে হেলিকপ্টারটা যেটা ছিল রাশিয়ার তৈরি M117V5টা, এই হেলিকপ্টার কার পূর্বতন সংস্করণ? না হচ্ছে MI8-এর, ওকে? MI8টা পুরনো ছিল, সেটাকে নতুন করে আপডেট করে এই M117V5টা তৈরি করা হয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা? এবার আমরা আরও ইনফরমেশান দেখে নেব, কিছু বৈশিষ্ট্য দেখে নেব এই হেলিকপ্টার সম্পর্কে। সর্বাধিক 24 জন আরোহীকে বহন করতে পারে এই M117V5 হেলিকপ্টারটি। এর ওজন বহন করার ক্ষমতা 7000 কেজি, ওকে? 2013 সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে এই রুশ কাপ্টার, মানে এটা রাশিয়ার তৈরি বলে এটাকে রুশ কাপ্টার বলা হয়। 2013 থেকে কিন্তু এই হেলিকপ্টারটি ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে। একটা আপডেটেড একটা হেলিকপ্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিশিষ্ট ব্যক্তিরা এই হেলিকপ্টারে করে বহন করে, বিভিন্ন কাজেতে এই হেলিকপ্টারকে কাজে লাগানো হয়। এছাড়া তোমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মাওবাদী দমন অভিযান, গ্রিন হান্ট বলে একটা অভিযান করা হয়েছিল মাওবাদী দমন, তাতে কিন্তু এই হেলিকপ্টারকে ব্যবহার করা হয়েছিল M117V5। দেখবে এখান থেকেও প্রশ্ন আসবে কোন অভিযানে বিশেষ করে ব্যবহার করা হয়েছিল এই M117V5কে? গ্রিন হান্ট নামটা কিন্তু ভালো করে মনে রাখবে। ট্যাঙ্ক ধ্বংসকারী আকাশ থেকে আকাশে ছোড়ার যে ক্ষেপণাস্ত্র সেটা এই হচ্ছে M117V5 বহন করে।
এছাড়া হচ্ছে MI-17V5 কাপ্টারটা হচ্ছে সাটান ভি ক্ষেপণাস্ত্র, S8 রকেট, 23mm মেশিন গান, PKT মেশিন গান, KMM সাব মেশিন গান, এইগুলো সবই বহন করে একসাথে হচ্ছে M117V5। তাহলে এই জন্য এতগুলো জিনিস তারা সে একসাথে কাজ করে। খুবই ভালো এবং আপডেটেড একটা ভার্সানের হেলিকপ্টার হচ্ছে M117V5। দুর্ভাগ্যজনকভাবে সেই কাপ্টার ভেঙে পড়ার কারণে আমাদের দেশে থেকে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের থেকে চলে গেলেন, হচ্ছেন সিডিএস বিপিন রাওয়াত। এছাড়া আর একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, ভারতের প্রথম সিডিএস ছিলেন এই জেনারেল বিপিন রাওয়াত। ওকে, এনার জন্ম হচ্ছে পাউরি গাড়োয়ার। ওকে, পাউরি গাড়োয়ারটা কোথায়? ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি জেলার নাম হচ্ছে পাউরি গাড়োয়ার। ওকে, এইখানে কিন্তু জন্মগ্রহণ করেছেন। ভালো করে এইগুলো মনে রাখবে, তোমাদের যে কটা ইনফরমেশন দিয়েছি প্রশ্ন এলে এই ভেতর থেকেই আসবে এবং আসবে তোমাদের আসন্ন এক্সামগুলোতে, কিছু না কিছু প্রশ্ন এখান থেকে থাকবে। ওকে, এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং একটু শেয়ার করো, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় আর আমিও অনেকটা মোটিভেট হই তোমাদের এরকম ধরনের ক্লাস আনার জন্য। চলো তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। 2 নম্বর, তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2020 কে পেয়েছেন? 2020-তে তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড কে পেয়েছেন বলো? মোস্ট ইম্পর্টেন্ট এটা। পি ভালসালা, প্রিয়াঙ্কা মোহিতে, পুনিত রাজকুমার, হেমা মালিনী। রাইট অ্যান্সার হবে প্রিয়াঙ্কা মোহিতে। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইনি পেয়েছেন হচ্ছে তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। এখানে একটু ইনফরমেশান তোমাদের দেবো যেটা জানা খুবই জরুরি। তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড, যা পূর্বে কি নাম ছিল? ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডস নামে পরিচিত ছিল। আগে নাম ছিল ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডস, এখন এটা নাম হয়েছে তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। ক্লিয়ার হলো? এবার নামকরণটা কেন হলো, কিসের জন্য হলো সেটাও একটু জেনে নাও। 1953 সালে এডমন্ড হিলারির সাথে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছায় প্রথম 2 ব্যক্তি, একজন তেনজিং নরগে আর একজন হচ্ছে এডমন্ড হিলারি। এই তেনজিং নরগের নামেই এই পুরস্কারের নামকরণ করা হয়েছিল। তাহলে বোঝা গেছে কেন তেনজিং নরগে নামকরণটা হয়েছে। এই দুটো ইনফরমেশান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে দিন দিন। যে কোনো এক্সাম তোমরা দিতে যাও না কেন, তোমাদের ডিপলি একটু পড়াশোনা করতে হবে, যেগুলো থেকে প্রশ্ন এক্সামে আসছে সেই টপিকগুলোকে ধরেই আমি ক্লাসগুলোকে কভার করার চেষ্টা করছি। তোমরা ক্লাসগুলো করো, আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা এক্সামে দেখতে পাবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বর, শিক্ষা উন্নয়নের জন্য 2021-এ ইদান পুরস্কার কে পেয়েছেন? ওকে, 2021-এ ইদান পুরস্কার কে পেয়েছেন শিক্ষা উন্নয়নের জন্য বলো? মল্লিকা শ্রীনিবাস, ডক্টর রণদীপ গুলেরিয়া, ডক্টর রুক্মিণী ব্যানার্জি, ডক্টর জি সতীশ রেড্ডি। রাইট অ্যান্সার হবে ডক্টর রুক্মিণী ব্যানার্জি। ইনি পেয়েছেন হচ্ছে ইদান পুরস্কার 2021-এ শিক্ষা উন্নয়নের জন্য। এবার একটু ইনফরমেশান দেখে নেব। ডক্টর রণদীপ গুলেরিয়া যিনি আছেন অপশান বি এতে, ইনি একটি পুরস্কার পেয়েছেন, সেটাও কিন্তু জেনে রাখবে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর দ্বারা 22তম লাল বাহাদুর শাস্ত্রী শ্রেষ্ঠত্বের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন এই রণদীপ গুলেরিয়া। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে লাল বাহাদুর শাস্ত্রী শ্রেষ্ঠত্বের জাতীয় পুরস্কার কে পেয়েছেন? রণদীপ গুলেরিয়া। আর একটা ইনফরমেশান তোমাদের দেবো, এই যে অপশান ডি যে ছিল ডক্টর জি সতীশ রেড্ডি, ইনি হচ্ছেন অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, যেটাকে বলা হয় ASI। ওকে, এর দ্বারা আর্যভট্ট পুরস্কার পেয়েছে। কি পুরস্কার? আর্যভট্ট। তাহলে আর্যভট্ট, লাল বাহাদুর শাস্ত্রী, ইদান, এই পুরস্কারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 4 নম্বর, 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? ওকে, প্রশ্ন এরকম তোমাদের থাকবে, একদম হুবহু এরকম ধরনের প্রশ্নই তোমরা এক্সামে দেখতে পাবে। খুবই ইম্পর্টেন্ট এটা। 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? অমিতাভ বচ্চন, রজনীকান্ত, বিনোদ খান্না নাকি বার্লিন? তাহলে রাইট অ্যান্সার কী হবে? রজনীকান্ত পেয়েছেন। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তামিল একটা সিনেমার জন্য রজনীকান্ত হচ্ছে 51তম দাদা সাহেব ফালকে পুরস্কারটা পেয়েছে। আর একটা ইনফরমেশান তোমাদের এখানে দেব, ভারতীয় চলচ্চিত্রের জনক হচ্ছে দাদা সাহেব ফালকে। 1913 সালে প্রথম ভারতীয় ফিচার্স ফিল্ম রাজা হরিশ্চন্দ্র তিনি তৈরি করেছিলেন। তাঁর স্মরণে ভারত সরকার 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রবর্তন করেছিল। তাহলে কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে? 1969 সাল থেকে। অনেক এক্সামে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা অবশ্যই তোমাদের জানতে হবে। ক্লিয়ার হলো? এখানে আর একটা ইনফরমেশান দিয়েছি, এনার জন্মটা তোমাদের আমি দিয়েছি, মানে এনার জন্ম বলতে রজনীকান্তের। ওকে, 12ই ডিসেম্বর 1950-এ তেনার জন্ম হয়েছে বেঙ্গালুরে। নামটা কিন্তু মনে রাখবে, জায়গার নাম অবশ্যই তোমাদের জানতে হবে। আর রজনীকান্তের পুরো নাম কি জেনে রাখবে? শিবাজি রাও গায়কোয়াড়। পুরো নামটা জানবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। শিবাজি রায় গায়কোয়াড় হচ্ছে রজনীকান্তের পুরো নাম। রজনীকান্ত এছাড়া অনেকগুলো পুরস্কার পেয়েছেন, যার মধ্যে যেটা এক্সামে আসতে পারে সেরকমই আমি দিয়েছি। দেখো, দুটো পদ্মবিভূষণ পেয়েছেন 2016 সালে আর পদ্মভূষণ পেয়েছেন 2000 সালে। এই দুটো জানলেই হবে। আরও 4টে পুরস্কার তিনি পেয়েছেন, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়,
পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ এই দুটো কিন্তু এক্সামে আসতে পারে, অবশ্যই তোমরা এগুলো নোট করবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 5 নম্বর। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয় কোন রাজবংশের সময়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিক্রমশিলা যে মহাবিহারটা আছে এটা কোন রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়েছিল? পুষ্যবতী বংশ, সেন বংশ, পাল বংশ, বর্ধন বংশ? রাইট আনসার হবে পাল বংশের সময়। অপশান সি হবে রাইট আনসার। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে? ধর্মপাল। পাল বংশের ধর্মপাল হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন গোপাল। পাল বংশের শেষ রাজা গোবিন্দ পাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দেবপাল। ওকে, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই জানবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা 6 নম্বর। কুমার সিং 1857 সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? দেখো এই 1857 সালে যে মহাবিদ্রোহটা হয়েছিল সেখানে অনেকেই নেতৃত্ব দিয়েছিল, সেখান থেকে প্রশ্ন কিন্তু একটা দুটো আসে। তোমাদের আগের সেটা তো আমি অনেকগুলো করিয়েছিলাম, আজকেও একটা তোমাদের দিয়েছি, এটা বারবার আসা একটা প্রশ্ন। কুমার সিং 1857 সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? বাংলা, বিহার, পাঞ্জাব নাকি মহারাষ্ট্র? রাইট আনসার হবে বিহার থেকে দিয়েছিল নেতৃত্বটা। অপশান বি হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 7 নম্বর। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? সায়েন্স থেকে একটা প্রশ্ন, এই তত্ত্বগুলো থেকে প্রশ্ন আসে। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে বলো? নিউটন, আইনস্টাইন, হাইগেনস নাকি প্লাঙ্ক? রাইট আনসার কি হবে? অপশান সি, হাইগেনস হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা। ওকে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। এছাড়া আমরা জেনে নেব আরও কিছু ইনফরমেশান। চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওয়েবার। ওকে, কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হচ্ছে মার্কস প্লাঙ্ক, এটাও তোমরা জানবে। বোস সংখ্যায়ন তত্ত্বের প্রবক্তা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। ওকে, আর ক্যাসকেড তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওয়াল্টার হাইটলার ও হোমি জাহাঙ্গীর ভাবা। বারবার আসে এক্সামে কিন্তু এই ক্যাসকেড তত্ত্বের প্রবক্তা কে। এই নামটা কম থাকে, দেখি অপশানে বেশি থাকে হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবাটা। ওকে, তাই দুটো নামই দিয়েছি, দুটো নামই কিন্তু জানবে। আর একটা দেখো অনিশ্চয়তা তত্ত্বের প্রবক্তাকে হাইজেনবার্গ। ক্লিয়ার হলো? এই কটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এগুলো নোট করবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 8 নম্বর। লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? তড়িৎ লেপন, ভলকানাইজেশন, গ্যালভানাইজেশন, সিনথেটিক আবরণ? লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলে গ্যালভানাইজেশন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে নমনীয়? 4টে অপশান দিয়েছে, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি সোনা? তাহলে নমনীয় হচ্ছে সোনা এই 4টে অপশানের মধ্যে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন মৌল সহায়তা করে? আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক নাকি অ্যালুমিনিয়াম? খুব ইজি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট আনসার হবে ক্যালসিয়াম। অপশান বি হবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে গোদাবরী উপত্যকায়, মহানদী উপত্যকায়, দামোদর উপত্যকায় নাকি সোন উপত্যকায়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক এক্সামে রিপিট হয় যে ভারতের কয়লা সঞ্চয়ের 80% কোথায় অবস্থান করছে? এটা হচ্ছে দামোদর উপত্যকায়। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 12 নম্বর প্রশ্ন দেখো, শিলার উপরিভাগ পেঁয়াজের খোসার মতো খুলে যাওয়া যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়াটি আছে তার নাম কি? এটা তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এটা দেখবে বারবার এক্সামে আসে। এই যান্ত্রিক আবহবিকার থেকে প্রশ্ন এলে এইটাই বেশিরভাগ আসে। শিলার উপরিভাগ পেঁয়াজের খোসার মতো যে খুলে যায় সেটাকে কি বলে? স্খলন, ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন নাকি প্রস্তরচায়ী খণ্ডীকরণ? রাইট আনসার কী হবে? স্বল্পমোচন বলে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 13 নম্বর। ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোন স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? তাহলে আর্টিকেল যে 280 আছে সেখানে এই 4টে অপশানের মধ্যে কোনটির ব্যবস্থা করা হয়েছে বলতে হবে। পরিকল্পনা কমিশন, অর্থ কমিশন, আন্তঃরাজ্য কাউন্সিল নাকি নদীর জল সংকটন ট্রাইব্যুনালে? তাহলে রাইট আনসার কী হবে বলো? আর্টিকেল 280-তে বর্ণিত আছে অর্থ কমিশন। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। সংবিধানের 280 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি দ্বারা অর্থ কমিশন গঠন করা হয়। বোঝা গেল? প্রধানত ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে এবং রাজ্যগুলির নিজেদের মধ্যে কর রাজস্ব বন্টনের বিষয়ে সুপারিশ প্রদান করে এই আর্টিকেল 280। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যৌথ তালিকায়, এগুলি কোনোটাই নয়। তাহলে দেখো এই প্রশ্নটা বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নটা আছে। এই প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় যৌথ তালিকায়। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বেকার খাটানো কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে? যে তুমি বিনা কারণে তাকে বেশি খাটাচ্ছ, এইরকম ধরনের যে বেকার খাটানো বলে, এইটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সেটা কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেটা বলতে হবে। স্বাধীনতার অধিকার,
শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার নাকি সাম্যের অধিকার? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এইরকম ধরনের ট্রেন্ড এখন চলছে এক্সামে প্রশ্ন আসার, তাই এইরকম প্রশ্ন তোমাদের করতে হবে। রাইট অ্যান্সার হবে শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে পড়ছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আমরা দেখে নেব স্বাধীনতার অধিকারটা হচ্ছে 19 থেকে 22 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে, সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে। বোঝা গেল? তার মানে বেকার খাটানোটা তাহলে কার ভেতরে পড়ছে? শোষণের বিরুদ্ধে অধিকারের ভেতর পড়ছে। আর যদি প্রশ্ন আসে যে বেকার খাটানোটা অ্যাকচুয়াল কোন আর্টিকেলের মধ্যে পড়ছে, তাহলে তখন বলবে এটা 23 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে। কত নম্বর? 23 নম্বর। ওকে, তাই 23 থেকে 24 থেকে শোষণের বিরুদ্ধে অধিকার, তাই এটার আনসারটা বি হয়েছে। ওকে, যদি অ্যাকচুয়াল বেকার খাটানোটা কোন আর্টিকেলে আছে যদি বলে, তাহলে বলবে 23 নম্বর আর্টিকেলে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 16 নম্বর, স্বাধীন ভারতের প্রথম বায়ুসেনা প্রধান কে? তাহলে স্বাধীন ভারতের প্রথম বায়ুসেনা প্রধান কে বলো? রাইট অ্যান্সার কি হবে? রামদাস কাটারি, সুব্রত মুখোপাধ্যায়, নীলম সঞ্জীব রেড্ডি নাকি কে এম কারিয়াপ্পা? তাহলে স্বাধীন ভারতের প্রথম বায়ুসেনা প্রধান কে? স্ট্র্যাটেজিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। রাইট অ্যান্সার হবে সুব্রত মুখোপাধ্যায়, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 1954 থেকে 1960 পর্যন্ত তিনি ছিলেন বায়ুসেনা প্রধান। এছাড়া দেখো ইনফরমেশন, ভারতের প্রথম সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতিকে? নীলম সঞ্জীব রেড্ডি। এখান থেকে প্রশ্ন আসে যে প্রথম সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি কে ভারতে? নীলম সঞ্জীব রেড্ডি। আর স্বাধীন ভারতের প্রথম নৌবাহিনীর সেনাপ্রধান কে ছিলেন? রামদাস কাটারি, যেটা অপশান এতে ছিল। ইনি স্বাধীন ভারতের প্রথম নৌবাহিনীর সেনাপ্রধান। এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর, আমৃত্যু রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন এস রাধাকৃষ্ণন, ভিভি গিরি, জাকির হোসেন, মোরারজি দেশাই। তাহলে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে। এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা হবে জাকির হোসেন। ইনি ছিলেন আমৃত্যু রাষ্ট্রপতি, জাকির হোসেন। অপশান সি হবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর একটা ইনফরমেশন জানবে, এই জাকির হোসেন সব থেকে কম সময় রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। এখান থেকেও প্রশ্নটা এইভাবেও আসে যে সবথেকে কম দিন রাষ্ট্রপতি পদে বসেছিলেন কে? জাকির হোসেন বা হোসেন। ওকে, ভারতের প্রথম নির্বাচন রাষ্ট্রপতি হিসাবে এবং সবচেয়ে বেশি দিন উপরাষ্ট্রপতি পদে বহাল ছিলেন কে? এস রাধাকৃষ্ণন, যেটা অপশান এতে তোমাদের আমি দিয়েছিলাম। ওকে, এই এস রাধাকৃষ্ণন হচ্ছে ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। ওকে, এবং সবচেয়ে বেশি দিন উপরাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নয়। ওকে, এস রাধাকৃষ্ণন। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 18 নম্বর, বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল কিসের জন্য? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একদম এইটা, বলবন্ত রায় মেহতা কমিটি। ওকে, জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়নের জন্য, শিশু কল্যাণ পরিকল্পনা রচনার জন্য, শ্রমিক কল্যাণ প্রকল্প প্রস্তুত করার জন্য, সমাজ উন্নয়ন কর্মসূচির সমীক্ষা করার জন্য। তাহলে রাইট আনসার কী হবে বলো? বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল সমাজ উন্নয়ন কর্মসূচির সমীক্ষা করার জন্য। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, সেবি। সেবি হলো একটি ড্যাশ সংস্থা, সাংবিধানিক সংস্থা, উপদেশমূলক সংস্থা, অবিধিবদ্ধ সংস্থা নাকি বিধিবদ্ধ সংস্থা? সেবি তোমরা নাম শুনেছো সকলেই। এই সেবি হচ্ছে একটি কি সংস্থা? বিধিবদ্ধ সংস্থা। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। সেবির ফুল ফর্মটা জেনে রাখবে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা হচ্ছে সেবির ফুল ফর্ম। আর সেবি হচ্ছে গঠন হয়েছিল 1992 সালে 12ই এপ্রিল। 12ই এপ্রিল একদম ডেট এবং সাল দুটোই কিন্তু মনে রাখতে হবে তোমাদের। আর হেডকোয়ার্টার আছে মুম্বাইতে, সদর দপ্তর সেবির। আর এজেন্সি এক্সিকিউটিভ আছেন বর্তমানে কে? অজয় ত্যাগী, ইনি এখন চেয়ারপারসন আছে সেবির। এই নামটাও কিন্তু মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। রামবাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট একটা জলবিদ্যুৎ প্রকল্প থেকে প্রশ্ন। রামবাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং নাকি জলপাইগুড়ি? ওয়েস্ট বেঙ্গল এক্সামগুলোতে বেশি আসে এই রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটা। এটা রাইট আনসার হবে দার্জিলিংয়ে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর, কমন প্রশ্ন একটা এবং ইম্পর্টেন্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটাকে বলা হয় SBI, এটা কবে গঠিত হয়েছিল? 1 এপ্রিল 1935, 1 জুলাই 1955, 1 জুন 1952, 1 আগস্ট 1952। রাইট আনসার হবে 1 জুলাই 1955। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ভালো করে মনে রাখবে, 1 জুলাই 1955 হচ্ছে তোমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। ওকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মনে রাখবে মুম্বাই। এর চেয়ারপারসন আছেন বর্তমানে দীনেশ কুমার খাড়া। আর একটা ইনফরমেশান তোমাদের আমি দেব, ভারতের RBI এবং SBI এ যে চেক ছাপা হয় সেটা কোথায়? সিকিউরিটি প্রেসে, সেটা নাসিকে অবস্থিত। কেন দিয়েছে এটা?
এটা থেকে অনেকবার এক্সামে প্রশ্ন আসতে দেখা গেছে। এই সিকিউরিটি প্রেস নাসিকে হচ্ছে তোমার আরবিআই এবং এসবিআই এর যে চেক হয় সেই চেকগুলোকে ছাপা হয়। ওকে, এখান থেকে প্রশ্ন এসেছে। অনেকগুলো তো প্রেস আছে, কিন্তু চেক ছাপা হয় এই আরবিআই এবং এসবিআই এর হচ্ছে এই নাসিক সিকিউরিটি প্রেসে। এটা কিন্তু জেনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 22 নম্বর, দিল্লির সুলতানি প্রতিষ্ঠা কে করেছিলেন? মোহাম্মদ ঘুরি, গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবক নাকি ইলতুৎমিশ? তাহলে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এটা আমরা সকলেই জানি। এবার একটু ইনফরমেশন দেখে নাও। কুতুবউদ্দিন আইবক তার উদারতার কারণে লাখা বক্স সুলতান নামে পরিচিত, বা লাখ বক্স। ওকে, লাখ বক্স বা লাখা বক্স বলতে পারো। ওকে, লাখ বক্স সুলতান নামে পরিচিত হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কিসের জন্য? তিনি উদারতা ছিলেন প্রচুর। আর একটা জিনিস মনে রাখবে, কুতুবউদ্দিন আইবক হচ্ছে কুতুব মিনারের ভিত্তি স্থাপন করেছিলেন এবং নিজের নামে নয়, একজন সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে এটা নামকরণ করেছিলেন। এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। কার নামে এটা করা হয়েছিল? এটা হচ্ছে সুফি সাধক একজন ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে এটা করা হয়েছিল। ইনি একজন সুফি সাধক ছিলেন। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে কুতুবউদ্দিন আইবক হচ্ছে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি। তাহলে শেষ করেছিল কে? ইলতুৎমিশ। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে কুতুব মিনারের কাজ সমাপ্ত কে করেছিল? ইলতুৎমিশ। শুরু করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 23 নম্বর, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। খানুয়ারের যে যুদ্ধটা হয়েছিল সেখানে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? হিমু, রানা সঙ্গ, মাহমুদ লোদি নাকি বলবন? রাইট আনসার হবে রানা সঙ্গ ছিল। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এবার জেনে নাও খানুয়ার যুদ্ধটা কত সালে হয়েছিল? 1527 হয়েছিল, একদম তোমাদের মনে রাখতে হবে। বাবর এবং মেবারের রানা সঙ্গের সাথে এই যুদ্ধটা হয়েছিল, খানুয়ার যুদ্ধটা। বাবর জয়ী হয়েছিল আর তোমার মেবারের রানা সঙ্গ হচ্ছে হেরে গিয়েছিল, পরাজিত হয়েছিল। এবার তোমাদের আরেকটা ইনফরমেশন দেবো, কিছু যুদ্ধ যেগুলো তোমাদের এক্সামে বারবার আসে। দেখো, ঘরগড়ার যুদ্ধটা 1529 হয়েছিল, চৌসার যুদ্ধ 1539 হয়েছিল, পলাশির যুদ্ধ 1757 হয়েছিল, বক্সারের যুদ্ধ 1764 হয়েছিল। এই কটা যুদ্ধ থেকে দেখবে প্রশ্ন আসে এবং এই কটা তোমাদের একদম মনে রাখতে হবে। অনেক যুদ্ধ আছে, কিন্তু এই কটা যুদ্ধ তোমাদের অবশ্যই জানতে হবে এবং সেটা যেন কোনো রকম কনফিউজ ছাড়া। ওকে, দেখা মাত্রই উত্তর করতে হবে, এরকমভাবে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। শাহজাহান কার রচনা? তোমাদের যে আমি উপন্যাস রচনাগুলো থেকে প্রশ্ন দিই প্রত্যেক দিন, তার কারণ তোমাদের আবগারি মেন্স আছে, সেখানে তোমাদের প্রশ্ন থাকবে এখান থেকে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে তোমাদের আসছে এই প্রশ্নগুলো। খুব ইম্পর্টেন্ট। শাহজাহান কার রচনা বলো। আর আরও যারা ডিটেলসে এই রচনাগুলো বা উপন্যাসগুলো দেখতে চাও, আগের ক্লাসগুলো দেখো, তোমাদের ওখানে টোটাল ইনফরমেশান দেওয়া আছে। টোটাল আমি করিয়েছি, একদম প্যাকড আপ টোটাল কভার করে দিয়েছি। সেই ক্লাসগুলো দেখো, আগের ক্লাসগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। তো এইটা রাইট আনসার কী হবে বলো? শাহজাহান কার রচনা? দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তাহলে শাহজাহান হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর, ইন্টিগ্রেটেড সার্কিট কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, এই ইন্টিগ্রেটেড সার্কিটের ফুল ফর্মটা বলতে পারবে? আইসি। তোমাদের আগে একটা ক্লাস আমি করিয়েছিলাম। আইসির হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই আইসি কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় বলো? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? রাইট আনসার হবে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে এটা ব্যবহার করা হয় আইসিকে। বারবার আসে কিন্তু এক্সামের প্রশ্ন। এছাড়া যেগুলো আসে দেখো, ট্রানজিস্টর ব্যবহার করা হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে, আর প্রথম প্রজন্মের কম্পিউটারে হচ্ছে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়, আর চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। তাহলে চারটেই তোমাদের আমি ইনফরমেশান দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। ওকে, এখান থেকে কোনো না কোনো দেখবে প্রশ্ন এলেই চারটের ভেতরেই আসে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। কৌনজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? বাবর, আকবর, হুমায়ুন নাকি জাহাঙ্গীর? তাহলে কৌনজে যে 1540 খ্রিস্টাব্দে যে যুদ্ধটা হয়েছিল সেখানে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল কে? তাহলে এটা রাইট আনসার কী হবে বলো? যে কৌনজের যে যুদ্ধটা হয়েছিল সেখানে পরাজিত হয়েছিল হুমায়ুন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। বলতে পারবে কৌনজের যে যুদ্ধটা হয়েছিল তার আর একটা নাম ছিল, সেটা হচ্ছে বিলবোগামের যুদ্ধ। কৌনজের যুদ্ধ বা বিলবোগামের যুদ্ধ। অনেক সময় কৌনজের যুদ্ধ না দিয়ে কিন্তু অপশানে বিলবোগামের যুদ্ধও থাকে। দুটো নামই কিন্তু মনে রাখবে। এটা 1540 হয়েছিল শেরশাহের সাথে হুমায়ুনের, যেখানে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল হুমায়ুন। ক্লিয়ার হলো? পরবর্তী প্রশ্নে চলে যাব 27 নম্বর। মৌলিং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো? আগের দিন যারা ক্লাস করেছিল এই প্রশ্নের আনসারটা দিতে পারা উচিত তাদের। মৌলিং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো? মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ নাকি ত্রিপুরা? তাহলে রাইট আনসার হবে অরুণাচল প্রদেশে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। চারটা আরেকবার দিয়ে দিয়েছি দেখো। অরুণাচল প্রদেশের জাতীয় উদ্যানগুলোর নাম: নামদাফা, মৌলিং,
মেহাও বন্যপ্রাণী অভয়ারণ্য, ডেইং এরিং বন্যপ্রাণী অভয়ারণ্য, কেন বন্যপ্রাণী অভয়ারণ্য, দিবাং বন্যপ্রাণী অভয়ারণ্য এবং শেষা অর্কিড অভয়ারণ্য। এই কটা হচ্ছে তোমাদের অরুণাচল প্রদেশের জাতীয় উদ্যান, মনে রাখবে। প্রশ্ন কিন্তু কমনের বাইরে আসছে, আনকমন টাইপ যেগুলো এতদিন পর্যন্ত করনি সেইগুলো থেকে প্রশ্ন কিন্তু এখন রিসেন্ট এক্সামগুলোতে দিচ্ছে, তাই টোটাল একদম স্টেট ওয়াইজ তোমাদের করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 28 নম্বর, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? কবিরাজ, দ্বিতীয় অশোক, মহারাজাধিরাজ নাকি দেবপ্রিয়? তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন বলো। এটা রাইট অ্যান্সার হবে মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। কিছু উপাধি তোমাদের আমি দিয়ে দিয়েছি এক্সামে, যেগুলো আছে দেখো। দেবনাম প্রিয়, চণ্ডাশোক, এই দুটো উপাধি নিয়েছিলেন অশোক। সকারি নিয়েছিল হচ্ছে উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল হচ্ছে স্কন্দগুপ্ত। আর অমিত্রাঘাত উপাধি নিয়েছিল হচ্ছে বিন্দুসার। আর কুনিক উপাধি নিয়েছিল অজাতশত্রু। ওকে, এগুলো থেকে বারবার রিপিটেড হয় প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাব 29 নম্বর, শতনামী বিদ্রোহ হয়েছিল কোন সম্রাটের আমলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শতনামী যে বিদ্রোহটা হয়েছিল কোন সম্রাটের আমলে বলো। শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর নাকি জাহাঙ্গীর? রাইট অ্যান্সার হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের আমলে শতনামী বিদ্রোহ হয়। 1672 খ্রিস্টাব্দে এই শতনামী বিদ্রোহ হয়েছিল। এখানে আরেকটা ইনফরমেশন এক্সট্রাভাবে দিয়ে রেখেছি, জিন্দা পীর নামে পরিচিত কে? এই ঔরঙ্গজেব হচ্ছে জিন্দা পীর নামে পরিচিত ছিল। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 30 নম্বর, জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট, কে কার রাজসভা থেকে এসেছিল এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তা জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিল বলো। নিকোলো কান্টি, হিউয়েন সাং, স্যার টমাস রো, আথানাথিয়াস নিকোতিন। তাহলে রাইট অ্যান্সার কী হবে বলো। জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন স্যার টমাস রো। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আমি চারটা তোমাদের দিয়ে দিয়েছি দেখো। মেঘাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়, আলবিরুনি এসেছিলেন সুলতান মাহমুদের সময়, আর ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। খুব ইম্পর্টেন্ট, এই চারটা করলেই তোমাদের যদি প্রশ্ন আসে যে কে কার রাজসভা এসেছিল, এই কটা থেকেই আসে তোমাদের। ক্লিয়ার হলো? আজকে তোমাদের এই 30টা প্রশ্ন ছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ক্লাসটা শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবে। নেক্সট ক্লাস দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।